নমস্কার। এখনকার বিজেপি লেজ কাটা হনু, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য দিয়ে শুরু করবো আজকে জনতার দরবার। আসুন আজকের ইস্যুগুলোর দিকে এক নজর। এখনকার বিজেপি লেজ কাটা হনু বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর আর কোন বিষয়? রদ বদলের পথে মোদীর মন্ত্রিসভা সম্ভবত আগামীকাল, কিন্তু বাংলার কে কে? আমরা সেই সম্ভাবনা তালিকা আপনাদের সামনে তুলে ধরবো। এরপর প্রতারকের পথে আসতে হয় দেবাঞ্জনের পর সনাতন, ফের জালিয়াতির জাল রাজ্যে। আর পুলিশ লকআপে মৃত্যু রণক্ষেত্র বরাকর, সেই ছবিও আপনাদের সামনে আমরা আনবো। তবে আসুন শুরুতেই আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে আক্রমণ করলেন বিজেপিকে, পাল্টা কি দিলেন বিরোধী দলনেতা। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে আলোচনার প্রথম দিনেই বিজেপির হট্টগোল, ওয়াকআউট, আর তার মধ্যেই রাজ্যপালের বক্তৃতার জবাবি ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অন্দরেও যুযুধান দুপক্ষ, কারো নাম করেননি মুখ্যমন্ত্রী। তবে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিষবৃক্ষ না আমরা, কি ফল ধরেছে আমার মুখ খুলিয়ে লাভ নেই। মেদিনীপুরে ঘরে ঘরে যাবেন, মানুষ উত্তর দিয়ে দেবেন। রাজনাথ সিং, সুষমা স্বরাজ, অরুণ জেটলির সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। এখন বিজেপির ল্যাজ কাটা হনু, সভ্যতা নেই, কোনো সংস্কৃতি নেই, বাচ্চারা শুনলে কিছু শিখবে না। ভোট পরবর্তী হিংসার অভিযোগে মুলতবি প্রস্তাব আনতে চান বিজেপি বিধায়করা। বিজেপির অভিযোগ তাদের মুলতবি প্রস্তাব পড়তে দেওয়া হয়নি। মুলতবি প্রস্তাব খারিজ করে দেন স্পিকার। মুখ্যমন্ত্রীর ভাষণের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাষণ শুরু করলে হট্টগোল বেঁধে যায়। শুভেন্দু অধিকারীর বক্তব্যে কিছু অংশ স্পিকার কার্যবিবরণী থেকে বাদ দিতে বললে তুমুল গোলমাল বাঁধে। ওয়াকআউট করে বিজেপি। এই বিধানসভার প্র্যাকটিস আছে যে বিরোধী দল মুলতবি প্রস্তাব আনলে সেটা পড়তে দেওয়া হয়, কিন্তু মহামান্য অধ্যক্ষ তিনি আমাদের পড়তে দেননি। নিজের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, নিজে কত বড় তা নিয়ে প্রচার করতে এসেছে। চিৎকার করে বক্তৃতা শোনেননি। 1 মিনিটে নিজের কথা বলে মিডিয়ার সামনে মুখ দেখাতে চলে গেলেন। তৃণমূল কংগ্রেস যেভাবে পোস্টপোল ভায়োলেন্স করছে, 45 জন বিজেপি কর্মী সমর্থক ভোটারকে খুন করেছে, অসংখ্য মহিলাকে ধর্ষণ করেছে। বিধানসভায় ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, গাদা গাদা কেস করেছে। 5ই মের পরে কটা ঘটনা ঘটেছে? যা ঘটনা ঘটেছে তা নির্বাচন কমিশন দায়িত্বে থাকার সময়। কেন হয়েছে? কারণ উপযুক্ত জেলা শাসকদের সরিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনী এজেন্সি দিয়ে চাপ দেওয়া হয়েছে। কোনো এলাকার নাম মুখে আনেননি, তবে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, তিনি যেখানে ভোটে লড়েছিলেন সেখানে ভোট দিতে দেওয়া হয়নি। সব পুলিশ প্রশাসনকে বদল করা হয়েছে। জায়গার নাম বলবো না, বিষয়টি বিচারাধীন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, 3 ঘন্টা ধরে লোডশেডিং করে রাখা হয়। নির্বাচন কমিশন মদত না দিলে বিজেপি 30 আসনও পেত না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এবারের ভোটে বিজেপি যা বলেছে, মোদী যা বলেছেন তাই হয়েছে। আমরা রিকাউন্টিং চাইছি। বহু জায়গায় খেলা হবে, ভেতরে গিয়ে স্লোগান দেওয়া হয়েছে। তারা যে তারা গুন্ডাগর্দি করে ভোট লুট করেছেন কাউন্টিং এর দিন, সেটা না হলে তারা 200 নিচেই থাকতেন এবং সমানে সমানে টক্কর হতো। ভাষা সন্ত্রাস, ক্ষমতার সন্ত্রাস বিধানসভার মধ্যে বিধায়করা দেখলো এবং আমরা সংসদীয় ব্যবস্থার মধ্যে আক্রান্ত। শাসক বনাম বিরোধী দরজায় এভাবেই সরগরম বিধানসভা। ক্যামেরায় সুদীপ গুছাইত, পিন্টু সরকারের সঙ্গে আবির ঘোষাল, উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা। আর আজকের এই বিতর্ক সভায় জনতার দরবারে আমার সঙ্গে যারা রয়েছেন আসুন পরিচয় করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা, তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস নেতা, আর এক বিজেপি নেতা শান্তন বসু আমাদের সঙ্গে আছেন, সম্বিত পাল রাজনৈতিক বিশ্লেষক, এবং আমার সঙ্গে রয়েছেন সাবির আলী, আর এক রাজনৈতিক বিশ্লেষক। আমি সরাসরি সন্ময়দাকে দিয়ে শুরু করি। সন্ময়দা, আজ বিধানসভায় আমরা দেখলাম বিধানসভার ভিতরে যা হয়েছে, পরে সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা একগুচ্ছ অভিযোগ করলেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এখনকার বিজেপি লেজ কাটা হনু, কি বলবেন? না, আসলে মুখ্যমন্ত্রীর এই ভাষাতেই তো বাঙালিরা পরিচিত। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আচ্ছা বলুন তো, কোনোদিন বিধানচন্দ্র রায় থেকে শুরু করে পরবর্তীকালে যত মুখ্যমন্ত্রী বাংলায় শাসন করেছেন তাদের অনেকের সম্বন্ধে অনেক অভিযোগ থাকলেও কোনোদিন রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো এই ভাষায় কথা বলতেন না যা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার পর মুখের ভাষা যদি না বদলায় তাহলে কি শিখবেন তলার জেনারেশন? তলাতে যারা নিচে যারা কাজ করছেন তারা তো মুখ্যমন্ত্রীর ভাষাকে আরো এনলার্জ করে কথাবার্তা বলবেন। আসলে বাংলার বাইরে বাঙালিরা লজ্জাবোধ করেন এই কারণে এমন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি যার মুখের ভাষা ঠিক নয়, প্রতি মিনিটে মিথ্যে কথা বলেন, প্রতি মিনিটে শালীনতা হারান এবং প্রতি মিনিটে
মানুষের উপর সন্ত্রাস নামিয়ে ক্রমাগত সেটাকে অস্বীকার করার চেষ্টা করেন। সারা বাংলা জুড়ে যে ধারাবাহিক সন্ত্রাস এই মুহূর্তে বাংলায় চলছে, সেটাকে বেমালুম বিধানসভায় দাঁড়িয়ে বলছে কিচ্ছু হয়নি। সব নির্বাচন কমিশনের আগে 45 জন মানুষের মৃত্যুটা মৃত্যু নয়, তাদের বাড়িতে স্ত্রী মহিলারা রয়েছেন, তাদের কোল খালি হচ্ছে না, তাদের সিঁথি মুছছে না। রাজ্যের একজন ভদ্রমহিলা মহিলা মুখ্যমন্ত্রী এইটুকু সংবেদনশীলতা পাচ্ছে না, সেখানে দাঁড়িয়ে তিনি বলবেন। আসবো তৃণাঙ্কুর। হ্যাঁ, হ্যালো, ধন্যবাদ সন্ময়দাকে এত সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করার জন্য। বোধহয় উনি ভুলে গেছেন বিজেপির নেতাদের কথা, কিন্তু তবু আমি ভেবেছিলাম উনি কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করার পরে তার বোধহয় হনুমানের প্রতি একটু ভালোবাসা বা আসক্তি বাড়বে, কিন্তু এখনো মানে বিজেপি নেতাদের মতন হনুমান আসক্তি ওনার আসনে দেখে আমি কিছুটা অবাকই হলাম। কিন্তু যাই হোক, আমরা হনুমানকে কি দেখি? হনুমান নিজের লেজ পুড়িয়ে দিতে দেখি, হনুমানকে দেখি তারা প্রপার বোধ বুদ্ধি নেই এমন মানুষ, এমন জীব। তো এখানে বিজেপিও সেই হনুমানেরই দল কেন বলছে বলুন তো আমরা? এই যেমন ধরুন শুভেন্দু অধিকারী বলছেন মুকুল রায়কে দল বিরোধী আইন করে তাকে সরাবেন, খুব ভালো কথা, কিন্তু একবারও হনুমানের মতন বোধবর্ণহীন হয়ে ভুলে যাচ্ছে তার বাড়িতে দুখানে এমপি রয়েছে, তার পিতা রয়েছে, যে পিতা নিজে দলবিরোধী আইনের লাগু হলে সবার আগে প্রকোপটা তার ক্ষেত্রেই পড়া উচিত। কিন্তু সে না ওই মিডিয়ার সামনে দুটো ছবি উঠবে, দুটো ডায়লগ দেবো, এই জন্য যেমন শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা দাবি তুলছেন, ঠিক সেই হনুমানের মতন দাবি তুলছেন। তাই তার ক্ষেত্রেই লেজ কাটা হনুমান বলে খুব কিছু ভুল হয়নি। আর সন্ময় বাবুদের বলবো, তিনি আরেকটু বিজেপি হতে গেলে তাকে কিন্তু আগে হনুমানের যে অভিযোগ সন্ময় এই ভাষা ঠিক নেই, এই দলের কোনো সভ্যতা সংস্কৃতির ধার ধারে না সায়ন্তন, ঠিক এক্স্যাক্টলি এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তিনি তাবড় বিজেপি নেতাদের সঙ্গে কাজ করে এসেছেন, তারা এরকম ছিলেন না। তিনি নাম করেছেন, রাজনাথ সিং এর নাম করেছেন, অরুণ জেটলির নাম করেছেন, সুষমা স্বরাজের নাম করেছেন। এখনকার এ রাজ্যের বিজেপি নেতারা তারা লেজ কাটা হনু। আসলে মুখ্যমন্ত্রীর বয়স হয়েছে তো, তার জন্য সবকিছু স্মরণে রাখতে পারেন না। সায়ন্তন বাবু নিজেই আছেন যার তৃণমূলের আমি উঠে যাচ্ছি। একটু সভ্যতা ভব্যতা শিখতে হয়, দলটাতে তো শেখানো হয় না। মুখ্যমন্ত্রীর বয়স হয়েছে, তার জন্য স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন। রাজনাথ সিং এখনো বিজেপির শুধু নেতা নন, দেশের একজন খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী, প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী, বিজেপির পার্লামেন্টারি বোর্ডের সদস্য। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, গুজরাটের মুখ্যমন্ত্রী, পরবর্তীকালে আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরাবেন বলেছিলেন। ভাষাটা কার? এখন হনু বলাতে আমাদের কোনো আপত্তি নেই। হনুমান রামচন্দ্রের পূজারী ছিলেন, শ্রেষ্ঠতম ভক্ত, কিন্তু বাস্তব যেটা সত্য, আমাদেরকে কেউ আইএসআইর এজেন্ট বলতে পারে না, আমাদেরকে বলতে পারে না আমরা পাকিস্তানের দালাল, আমাদেরকে বলতে পারে না আমরা বাংলাদেশের জামাতের সঙ্গে হাত মিলিয়েছি, আমাদেরকে বলতে পারে না আমরা সারদার টাকা খেয়েছি, আমরা গরিব মানুষের পয়সা হজম করেছি, আমরা কাটমানি নিয়েছি, আমরা চিটফান্ডের পয়সা মেরেছি। আমাদেরকে চোর বলতে পারে না। রাতের অন্ধকারে আমাদেরকে লুকিয়ে বেড়াতে হয় না তৃণমূলের প্রতারকদের মতো। দেবাঞ্জনের সঙ্গে যে ছবির কাহিনী আসছে, সেই ছবির কাহিনীতে বিজেপির লোকজনের নাম জড়ায় না। দেবাঞ্জনের পরবর্তী তার উত্তরাধিকারী সনাতনের ছবিও আমরা দেখাবো, তার সঙ্গে কিন্তু বিজেপি লিংক অলরেডি পাওয়া গেছে। আমি আসবো সেই প্রসঙ্গে একটু পরে। সাবির, আপনি উত্তর দিন শান্তন যা বললেন। বাবু যেটা বলেছে, তাহলে নীরব মোদীর সাথে নরেন্দ্র মোদীর ছবি আছে। নীরব মোদীও যে টাকা লুট করে গেছে, তাহলে চোর নরেন্দ্র মোদীও আছে, উনিও তো টাকা লুট করে গেছে। যত সব নিজেকে বলে চৌকিদার, চৌকিদারের সব চৌকিদাররা চোর দেশ থেকে পালাচ্ছে। আর রাজনৈতিক একদম বিজেপি যে কাণ্ড কাজ করছে আজকে বাংলার মুখে দাঁড়িয়ে, এটা কোনো বিরোধীদের কাজ নয়। যে ভাষায় তারা শান্তবাবু যে জায়গায় বলছে, সেটা কোনো ভাষায় নয়, জ্ঞান বুদ্ধি সব হারিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি। কালিমা মুক্ত আমরা দুই দলই চেষ্টা করছে মরিয়া প্রমাণ করতে। তবে আজ বিধানসভায় আরো একটি বিষয় জোর বিতর্ক হয়, তা হলো বিধান পরিষদ পাশ হয়ে গিয়েছে এই প্রস্তাব অলরেডি। আর তারপরেই বিরোধী দলনেতা কি বললেন, কোথায় তাদের আপত্তি, শাসক দলে কি বক্তব্য শোনাবো। ভোটের আগে প্রতিশ্রুতি, সেই মতো পদক্ষেপ। রাজ্য মন্ত্রিসভা আগেই সবুজ সংকেত দিয়েছে। মঙ্গলবার বিধানসভাতেও পাশ বিধান পরিষদ গঠনের প্রস্তাব। বিধান পরিষদ প্রস্তাবের পক্ষে পড়ে 196 ভোট, বিধান পরিষদ প্রস্তাবের বিপক্ষে 69 ভোট। তবে বিধানসভায় প্রস্তাব পাশ হয়ে যাওয়া মানেই কিন্তু বিধান পরিষদ গঠন হয়ে যাওয়া নয়। প্রস্তাব পাশের পর এবার তা রাজ্যপালের কাছে পাঠানো হবে।
বিধান পরিষদ গঠনে আইন মন্ত্রকের ছাড়পত্র প্রয়োজন। ছাড়পত্র পেলে লোকসভা রাজ্যসভায় প্রস্তাব পাশ করাতে হবে। সংসদের ছাড়পত্র পাওয়ার পরে চূড়ান্ত অনুমোদন দেবেন রাষ্ট্রপতি। এর কোনো যৌক্তিকতা নেই, বরঞ্চ বিল অনুমোদনের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা এবং সময়ের অপচয় হয়। যে 5 বছরে 600 থেকে 800 কোটি টাকা এর পিছনে খরচ হবে, এই অপচয়, অর্থের অপচয় বন্ধ করতে হবে। আমরা এর বিরোধিতা করছি। এখানে বিজেপি তো যে কোনো ভালো কাজে তারা না বলবে, বাধা দেবে, উৎপাত করবে, সে তাদের কাজ। এখন দিলীপবাবু সমস্যা হচ্ছে এগুলো দিলীপবাবু পরে ভাববেন। দিলীপবাবুকে না জানিয়ে শুভেন্দুরা দিল্লিতে কোথায় কোথায় আড়ালে আবডালে দিল্লিতে ঘুরে বেড়াচ্ছে, এই গোয়েন্দাগিরিটা আগে দিলীপবাবু করুন, তার জীবনের অর্ধেক যন্ত্রণা মুছে যাবে। লোকের যে আশঙ্কা যে পিছনের দরজা দিয়ে লোক ঢুকে যাবে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে আছে, সুতরাং তাকে পিছনের দরজা দিয়ে ঢোকাবার কোনো চেষ্টাই আমাদের নেই। তিনি চিরকালই সামনের দরজার লোক। যা করেছেন তিনি জনতার আদালতে বিচার করে সেই জনতার আদালতের মধ্যে দিয়েই গেছেন। বিধান পরিষদ কি? সংসদে 2 কক্ষ, লোকসভা রাজ্যসভা। ঠিক তেমনি রাজ্যের আইনসভায় 2টি কক্ষ থাকতে পারে। নিম্নকক্ষ বিধানসভা, উচ্চকক্ষ বিধান পরিষদ। বিধায়কদের ভোটে জিতে বিধান পরিষদের সদস্যরা নির্বাচিত হন। বিধান পরিষদে কিছু মনোনীত সদস্যও থাকেন। বিধান পরিষদের সদস্যরা মন্ত্রীও হতে পারেন। ভারতীয় সংবিধানের 171 নম্বর ধারা অনুযায়ী বিধান পরিষদের সদস্য সংখ্যা বিধানসভার সদস্য সংখ্যার 1/3 বেশি হবে না। আবার কোনো অবস্থাতেই তা 40-এর কমও হবে না। অর্থাৎ প্রস্তাবিত পশ্চিমবঙ্গ বিধান পরিষদের সর্বোচ্চ আসন 98, সর্বনিম্ন 40। বিধান পরিষদের কার্যকালের মেয়াদ 6 বছর। প্রতি 6 বছর অন্তর বিধান পরিষদের নির্বাচন। পশ্চিমবঙ্গে একসময় বিধান পরিষদ ছিল। 1952 সালে চালু হয়। 1969 সালের 1 আগস্ট অবলুপ্ত হয়। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় এখনো বিধান পরিষদ রয়েছে। নিউজ 18 বাংলা। পাশ হওয়া প্রস্তাব রাজ্যপালের অনুমতি পায় কিনা তার উত্তর সময়ের হাতে, তবে জল অনেক দূর গড়াতে পারে এমনটাই মনে করা হচ্ছে, কারণ বিরোধী দলনেতা বলছেন এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয়, প্রচুর খরচ, 300 থেকে 800 কোটি টাকা 5 বছরে। আবার সম্বিত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এখানে বাম কংগ্রেসের প্রতিনিধিদের জায়গা দেওয়া হবে। এটা কি কোথাও একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি, একটা মাইলস্টোন হতে পারে যে বিরোধী বলতে শুধু বিজেপি নয়, বিধানসভাতে বাকিদেরও পার্টিসিপেশন থাক? হ্যাঁ, দেখুন, দুটো কক্ষ একটা আইনসভাতে থাকবে, সেটা একটা স্বীকৃত বিষয় এবং ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এটা করা কোনো অসাংবিধানিক কাজ নয়, কারণ সংবিধানে এর প্রভিশন রয়েছে। এখন দ্বিতীয় কক্ষ কেন দরকার হয়, কি মোটিভটা কি ছিল, সেটা হচ্ছে যে একটা উচ্চ কক্ষ থাকবে যেখানে সব অংশের প্রতিনিধিত্ব থাকবে। সেখানে ডাক্তার থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব সেখানে থাকবে, যারা হয়তো বিধানসভাতে বা নিম্নকক্ষ যেটা থাকবে সেখানে রিপ্রেজেন্টেশন পাচ্ছেন না। সেইটা যদি লক্ষ্য হয়, এবং সেই লক্ষ্য নিয়েই সাধারণত এই বাইক্যামেরাল সিস্টেম চলে, যে উচ্চকক্ষের ভূমিকা হবে মূলত পরামর্শ দেওয়ার মতো, এবং বিভিন্ন বিল আসছে তার উপরে আলোচনা করে তারা তাদের বক্তব্য জানাতে পারবেন, সেইটার জন্যই উচ্চকক্ষের দরকার। কিন্তু এখন দেখতে হবে মোটিভটা কি, আমি শুধু বাম কংগ্রেসের প্রতিনিধিত্ব করার জন্য করব, নাকি আমার দলের যারা নির্বাচনে জিততে পারেননি তাদেরকে সেখানে আমরা মনোনীত করব। কারণ মনোনয়ন এবং বিধানসভা সদস্যদের দ্বারা নির্বাচিত এবং বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত সদস্যদের দ্বারা নির্বাচিত যে প্রতিনিধির সংখ্যা, সেইটা এই বিধান পরিষদের প্রায় 55%, এবং সেখানে সরকারের একাধিপত্য থাকাটাই খুবই স্বাভাবিক ব্যাপার। এই 55% সদস্যদের মধ্যে যদি শাসক দলের লোকেরাই বেশি থাকেন, তাহলে এই মূল যে উদ্দেশ্য উচ্চকক্ষের বা বিধান পরিষদের, সেটাই নষ্ট হয়ে যায়। ঠিক ঠিক, এখান থেকে আমি তৃণাঙ্কুরের কাছে আসি। আমি সম্বিতের পয়েন্টের সঙ্গে শুভেন্দু অধিকারী আরো একটি কথা বলেছেন, ঠিক যে কথা সম্বিত বলছিল, যে এখানে যারা নির্বাচনে হেরে গেছেন তাদেরকে একটা পুনর্বাসন দেওয়া, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য বিধান পরিষদ তৈরির পিছনে কাজ করছে, যার বিরোধিতা করছি বলছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু দাদা সেটা বলবেনই, কেন ওনার তো ভয় হচ্ছে, যেহেতু মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলেছিল যে আমরা সিপিএম বা কংগ্রেস যে একটাও আসন পাইনি, তাতে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত দুঃখিত।
এবং উনি ভয় পাচ্ছেন শুভেন্দুকে যদি বিজেপিরও কাউকে মনোনয়ন দিয়ে দেন যারা হেরে গেছেন, ওনার যদি বিরোধী আসনটা চলে যায় বিরোধী দলের নেতার, সেই ভয় হয়তো শুভেন্দুদেরকেই পাচ্ছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃতপক্ষে গণতন্ত্রের পূজারী। তিনি কিন্তু গণতন্ত্রকে সামনে রেখে, আমাদের সংবিধানকে সামনে রেখে তিনি এগোন। আজকে এরা বিধান পরিষদের বিরোধিতা যদি করে, তার মানে বলতে হবে এরা ভারতের সংবিধানের বিরোধিতা করছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা কিন্তু নির্বাচনের আগেই ঘোষণা করেছিলেন। আসলে আজকে আর উদ্দেশ্য কি, যেমন প্রশ্ন সম্বিত করলেন, তার প্রয়োজনীয়তা কি? বিধান পরিষদ ছাড়াও তো দিব্যি চলছিল আগের টার্ম। নিশ্চিতভাবে, কিন্তু আরো আমাদের মন্ত্রিত্ব থেকে শুরু করে আমাদের সরকারকে আরো ভালোভাবে চালানোর জন্য, আপনারা জানেন পশ্চিমবঙ্গের জনসংখ্যা ঠিক কত এবং সেই সংখ্যার নিরিখে আমাদের মন্ত্রী বা আমাদের বিধায়কের সংখ্যা কত। আপনারা জানেন কোনো কিছু সরকার চাইলেই বদল করতে পারে না, কিন্তু আরো যে আপনারা দেখাচ্ছিলেন বিধান পরিষদ যেই রাজ্যগুলোর ক্ষেত্রে আছে, আমি তবে প্রশ্ন করে তবে সেই রাজ্যগুলোর ক্ষেত্রে কেন আছে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিধান পরিষদ এটা মূল কাউন্টার লজিক টিএমসি। শ্রীলঙ্কা আসবো শান্তন। দেখুন, দুটো জিনিস জানতে হবে, আমরা অনেকেই জানি না হয়তো। সেটা হচ্ছে 2021 সালের বিধানসভা ভোট হলো, আমাদের কিন্তু ডিলিমিটেশন আসছে, এবং এর পরে যে বিধানসভা এবং 24-এর পরের যে লোকসভা হবে, সেই লোকসভায় কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভাতে বিধায়ক সংখ্যা অনেক বেশি হবে, সাংসদের সংখ্যাও অনেক বেশি হবে। 24-এর পরের লোকসভায় বাংলার সাংসদ সংখ্যায় সম্ভবত প্রস্তাবিত আছে 71, বিধানসভাতেও বিধায়কের সংখ্যা প্রচুর বেশি হবে। কাজেই সমাজের কোনো স্তর যদি বাকি থাকে সেখানে ইনক্লুড করা যাবে আগামী দিনে। আমি দ্বিতীয় যে কথাটা বলতে চাই, যে প্রশ্নটা আপনার ন্যায্য প্রশ্ন, বিজেপি শাসিত রাজ্যেও তো বিধান পরিষদ আছে, কবে থেকে আছে? দেখুন, 1969 সালে যুক্তফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে এই বিধান পরিষদ বাতিল করার পরে নতুন কোন রাজ্যে বিধান পরিষদ হয়নি। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় এক্সিস্টিং বিধান পরিষদ অবিভক্ত অন্ধ্রপ্রদেশে ছিল, সেটার বিভাজন হয়েছে। তামিলনাড়ুতে বিধানসভা 5 বছর আগে, যখন তারও বেশি, যখন মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তখন তারা প্রস্তাব পাশ করে তামিলনাড়ুর বিধান পরিষদের জন্য। এখনো পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার এবং পূর্ববর্তী ইউপিএ সরকার সেই প্রস্তাবকে পাশ করায়নি, স্বীকৃতি দেয়নি। ফলে লোকসভা রাজ্যসভাতেও সেই প্রস্তাব আসেনি। নতুন বিধান পরিষদ গত 50 বছরের ইতিহাসে ভারতবর্ষে কোথাও হয়নি, এবং এই কারণে হয়নি যে বাস্তবিক অর্থে এর জন্য অর্থ অপচয় হয়, এর জন্য নতুন করে কিছু হয় না। বহু রাজ্য থেকে বিধান পরিষদ সরিয়ে দেওয়া হয়েছে, 6টি রাজ্যে এখনো পর্যন্ত রয়ে গেছে, নতুন করে কোথাও করা হয়নি। এটা বাস্তব সত্য, বাস্তবটাকে অস্বীকার করা যাবে না। ডিলিমিটেশন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভাও অনেক বড় বিধানসভা হবে, সেখানে অনেক মানুষজন থাকবে। সে তো ভবিষ্যৎ সামনের বাড়ি হবে, বেশি ভবিষ্যৎ না, বেশি খুব সংক্ষেপে সামনের বাড়ি হবে। ব্যাপারটা হচ্ছে সায়ন্তন যেখানে শেষ করেছেন আমি সেখানেই ধরবো যে আমার প্রায়োরিটি কোনটা। আজকে 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে দিয়েছি, সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছি না। 87,000 স্কুল শিক্ষকের পদ ভেকেন্ট, যেখানে আমি মাইনে দিতে পারছি না। প্রায় 4,80,000 কোটি টাকা বাজারে দেনা, সেখানে নতুন করে এই অপচয়ের কি কোনো প্রয়োজন আছে? সেখানে নতুন করে রিক্রুটমেন্টের জায়গাটা ভাবা যেতে পারতো, সরকারি কর্মচারী বাড়ানো যেতে পারতো, স্কুল শিক্ষক কর্মচারী রিক্রুটমেন্ট করা যেত, পার্ট টাইম শিক্ষক, প্যারা টিচার থেকে শুরু করে যারা এই ভোকেশনাল টিচার তাদের রিক্রুটমেন্ট প্রসেসটাকে জারি করা যেত। এমনকি তার সঙ্গে ধরুন এই যাদের কনস্টেবলের চাকরি না দিয়ে সমস্ত সিভিক ভলেন্টিয়ার হিসেবে থানায় থানায় কাজ করানো হচ্ছে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট লেটার, তাদের চাকরিগুলোকে সুনিশ্চিত করা যেত। 6,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকার কন্ট্রাকচুয়াল জবে সরকারি অফিসে যাদের রদ করা হচ্ছে সেই জায়গাটা ইনভেস্টমেন্টটা করা যেত। সেটা না করে আজকে নতুন করে যে জিনিসটা তৈরি হলো, এরাই আবার অন্যদিকে বলছে কেন সেন্ট্রাল ভিস্তা হচ্ছে, তাই তো? আর নিজের রাজ্যে বিধান পরিষদ করে উল্টো কাজটি করছেন। যুক্তি আছে শাসক দলের বিধান পরিষদের কেন প্রয়োজন, আগামী দিনে তা যদি সত্যি বাস্তবায়িত হয় নতুন করে তর্কের তুফান উঠবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আপাতত আরো একটি তর্কের বিষয় তৃণমূলের কাছে বিশেষ করে, তা হলো সলিসিটর জেনারেল তুষার মেহতার বাড়িতে শুভেন্দু অধিকারী দেখা করতে গিয়েছিলেন, যদিও দুজনেই বলছেন সাক্ষাৎ হয়নি, কিন্তু পৌঁছেছিলেন শুভেন্দু অধিকারী। কি করে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট তিনি পৌঁছলেন সেটাই খতিয়ে দেখতে আজ সরজমিনে এসজির বাড়িতে, মানে সলিসিটর জেনারেল বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র। ঢোকার চেষ্টা করলেন, সেই সময় তার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কি কথোপকথন হলো এখন। मेरा कहना यह है कि अगर किसी का पास प्रायर अपॉइंटमेंट नहीं है
वो अंदर घुस नहीं पाते ना, उसी में हाँ ऑफिसे। সলিসিটর জেনারেলের মতো একটি পোস্টে বিনা অনুমতিতে কি বাড়িতে ঢুকে যাওয়া যায়? আমাকে যে ঢুকতে দেয়া হয়নি এটাই সঠিক কাজ। সলিসিটর জেনারেল তুষার মেহতা, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী প্রথম জনের বাড়িতে যান দ্বিতীয় জন। দুজনেরই দাবি সাক্ষাৎ হয়নি, যদিও তাতে চিঁড়ে ভেজেনি। ঘাসফুলের দাবি, শুভেন্দু অধিকারী নারদ মামলায় অভিযুক্ত, সারদা মামলাতেও তার নাম জড়িয়েছে। নারদ ও সারদা মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি। সিবিআই ও ইডির হয়ে সওয়াল করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সেই তুষার মেহতার সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক মানে স্বার্থের সংঘাত। মঙ্গলবার সলিসিটর জেনারেলের সরকারি বাসভবনের সামনে উপস্থিত হন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। নিরাপত্তা রক্ষীদের বলে তুষার মেহতার বাড়িতে ঢোকার চেষ্টা করেন কুণাল। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা নয় বলে জানান নিরাপত্তা রক্ষীরা। मेरा कहना यह है कि अगर किसी का पास प्रायर अपॉइंटमेंट नहीं है, वो अंदर घुस नहीं पाते ना, उसी में हाँ ऑफिसर है, केस वाले आते हैं, जिनके केस होते हैं, जिनका केस होता है वो आता है। हाँ जैसे किसी का कोई हमें बताएंगे तो कोई आ जाएगा, जिसका केस होता है वो आता है। लेकिन एक चिट्ठी देना है, वो किस किधर देना आप हमें देखते हो। हाँ सर चिट्ठी आप एक लेटर हम दे सकते हैं अभी। हाँ हाँ बिल्कुल चिट्ठी दे सकते, ये तो हम नहीं देंगे। ठीक है। সলিসিটর জেনারেলের মতো একটি পোস্টে বিনা অনুমতিতে কি বাড়িতে ঢুকে যাওয়া যায়? এটা এস্টাবলিশড হচ্ছে, এটাই কিন্তু নিয়ম। মানে আমাকে যে ঢুকতে দেয়া হয়নি এটাই সঠিক কাজ। যাতায়াত সম্পর্কে যে রটনাটা করা হচ্ছে সেই রটনাটা ভুয়ো, ওটা তদন্তের দাবি রাখে। তার মানে তো তদন্তে প্রভাব খাটাবার চেষ্টা, তার জন্যই তো অ্যারেস্ট হওয়া উচিত। মানুষের দৃষ্টি ঘোরানোর অপচেষ্টা। কুণাল বাবুও যখন জেলে ছিলেন তখন তিনি চিঠি দিয়েছিলেন ওই সিবিআই কে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে জেল ভরা উচিত এবং তিনি সব থেকে বেশি সারদা কাণ্ডে লাভবান হয়েছেন, সুতরাং সেটারও তো তদন্ত হওয়া দরকার। দাবি পাল্টা দাবি ঘিরে এভাবেই চড়ছে সংঘাতের পারদ, সাক্ষাৎ সংঘাত। রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সন্ময়দা, না ব্যাপারটা হচ্ছে কুণাল ঘোষের মতো 3.5 বছর জেল খাটা একজন কয়েদি ফরচুনেটলি এখন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি সব করে বেড়াবেন। কিন্তু আমার পাশাপাশি মনে হচ্ছে একটা অন্য প্রশ্ন আমার মনে দেখা দিচ্ছে যে এই কুণাল ঘোষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলেছিলেন একে অ্যারেস্ট করা দরকার। কুণাল ঘোষ ব্যক্তি, কুণাল ঘোষ নয়, শুভেন্দু অধিকারী ভারতবর্ষের একজন নাগরিক, কুণাল ঘোষের নাগরিক। একজন নাগরিক পেতে পারছেন না, আরেকজন নাগরিক কি করে তার জবাব দিন। আপনি বিষয়টাকে লক্ষ্যভ্রষ্ট করবেন না। না না ভাই তিনাঙ্কু, তপসিয়া ভবনে অসভ্যতাগুলো করো, মানে স্টুডিওতে বসে করো না। আমার কথা আমাকে বলতে দাও, তোমার সময় তুমি বলবে। কুণাল ঘোষ 3.5 বছর জেল খাটা একজন কয়েদি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করার কথা বলেছিলেন। এখনো বিষয়টি বিচারাধীন। তৃণাঙ্কুর আসবো প্লিজ। সন্ময়দা, আমরা যদি এই পয়েন্টে আলোচনা করি, যে প্রশ্ন তৃণমূল তুলছে যে আপনারা বলছেন উইদাউট অ্যাপয়েন্টমেন্ট পৌঁছানো যায়, আদৌ যায় কি? তাহলে ঢুকলেন কি করে শুভেন্দু? প্লিজ এটার উত্তর দিন। পিউ, আমি একটা কথা বলছি, কুণাল ঘোষকে জেল খাটা কয়েদি বললে আপনারা তো লাগছে কেন? আমার লাগছে না, একদম নয়। আপনাদের না একদম না, আপনি ভুল করছেন। না এটা নিউজ 18 বাংলায় একদম হবে না। সন্ময়দা, একদম নয়, এটা লাগছে নয়। যিনি প্রমাণিত নন, তিনি এখনো আমাদের চোখে অভিযুক্ত। তিনি বিজেপির হন, তিনি সবুজ হন, তিনি গেরুয়া হন, তিনি লাল হন। এটা আপনার ব্যাখ্যা, আপনার মতামত, আমার নয়। শুনুন পিউ, শুনুন, আমাকে বলতে দিন। আপনি যদি না বলতে দিন তাহলে আমি থেমে যাব। আমার কথা হচ্ছে জেলখাটা আমি আসামি বলিনি, জেলখাটা কয়েদি বলেছি। তো সেই কুণাল ঘোষ যখন 6 জন মন্ত্রী 8 জন এমপি কে অ্যারেস্ট করার কথা বলেন, আজকে সেই কুণাল ঘোষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্য সরকারের আইনজীবীদের সঙ্গে দিনের পর দিন বৈঠক করছেন। তাহলে কি আমি রাজ্য সরকারের সমস্ত আইনজীবীদের পদত্যাগ চাইবো? এই অসভ্যতা দরকার কি? রাজ্য শাসনে মন দিন। লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া, তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করুন। ভ্যাকসিন দুর্নীতি বন্ধ করুন, মানুষের খুন বন্ধ করুন, রাজধর্ম পালন করুন, সেটাই কাজ। কুণাল ঘোষ কার পয়সায় কোথা থেকে দিল্লিতে উড়ে গিয়ে এইসব কি করে ভেতরে ঢোকে, সোজা উত্তর দিন। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিনয় মিশ্র কিভাবে ঢুকেছে তার সিসিটিভির ফুটেজগুলো বার করুন তৃণাঙ্কুর।
বার করুন, সেটাও তো বাংলার মানুষ দেখতে চাইছে। 12,000 কোটি টাকা সরে গেছে গরু পাচারের কয়লা পাচারে। গরুর রচনা শুরু করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকেছিলেন, তার আপনি তো সেই বাচ্চার প্রাইমারি স্কুলে গরুর রচনা শুরু করেছেন। পয়েন্টে আসুন, দ্বিতীয় সময় আপনার সঙ্গে নিশ্চিতভাবে কথা বলবো। যদি আপনার দল আপনাকে পাঠাতে, পয়েন্টে আসুন। পয়েন্টে বাস কাটাচ্ছেন কি করে? কি করে সারদা মামলায় অভিযুক্ত বিজেপি প্রতিনিধি শুভেন্দু অধিকারীর ভেতরে ঢুকলো, তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি, তাকে আটকে দেওয়া হলো? তার মানে কি রসদ রয়েছে? সত্যিটা প্রকাশ করুন। সন্ময়দা, যে প্রশ্নটা উঠছে তার তো উত্তর সত্যি দিতে হবে। সলিসিটর জেনারেলের সঙ্গে একজন অভিযুক্ত, যে সলিসিটর জেনারেল ওই নির্দিষ্ট মামলাতেই রিপ্রেজেন্ট করছেন সিবিআই কে, তার সঙ্গে সাক্ষাৎ হোক না হোক সেটা অন্য বিতর্ক, কিন্তু তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন, যেটা রাজনৈতিক ইস্যু, আপনারা বুঝতে পারছেন। কাউন্টার প্রসেসটা কি আপনাদের? শুনুন, একজন জেল খাটা কয়েদি নাটক করবেন দিল্লির মাটিতে গিয়ে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার থেকে আমার কাছে অনেক বেশি আমরা যদি বাদও দিয়ে দিই, এটা তো প্রশ্ন তৃণমূল। 12,000 কোটি টাকা মেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নাম ধরুন, তাকে আটকেছেন। আপনি শুভেন্দু অধিকারী কি করে ঢুকলো তার জবাব দিন। শান্তন, কিছু আপনি বলুন না। আমি বলতে চাই, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যিনি ক্যাবিনেট, সন্ময় বাবু আপনার বাংলার বলতে দেবো। হ্যাঁ শান্তন, শেষ করুন। এক মিনিট। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যার একটা সাংবিধানিক স্বীকৃতি আছে, তিনি ভারত সরকারের সলিসিটর জেনারেলের সঙ্গে দেখা করতেই পারেন, কারণ পশ্চিমবঙ্গে যে হিংসা চলছে, পশ্চিমবঙ্গে যে হাইকোর্টের পর্যবেক্ষণ এসছে, পশ্চিমবঙ্গ সরকারকে সুপ্রিম কোর্ট যে নোটিশ দিয়েছে, তা নিয়ে ভারত সরকার কি পদক্ষেপ করছে, কি পদক্ষেপ করতে পারে, কি পদক্ষেপ করা উচিত, সেটা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সলিসিটর জেনারেলকে জানাতে গেছিলেন। সলিসিটর জেনারেল ছিলেন না, এবং আমরা মনে করি সলিসিটর জেনারেলের কাছে বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা মেমোরেন্ডাম দেব যে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সম্বিতের কাছে আসবো। সম্বিত, যে পয়েন্টটা তৃণমূল হাইলাইট করার চেষ্টা করছে, তিনি অভিযুক্ত এবং ওই নির্দিষ্ট মামলায় সলিসিটর জেনারেল সিবিআই কে রিপ্রেজেন্ট করছেন, এটা কি একেবারে অযৌক্তিক? না, অভিযোগ অযৌক্তিক নয়। সত্যি কি কারণে তিনি গিয়েছিলেন সে বিষয়ে স্বচ্ছতা আনা প্রয়োজন, যে সেইটার ব্যাপারে পরিষ্কার হওয়া দরকার, যে তিনি কি বিষয় নিয়ে গিয়েছিলেন এবং কি করতে গিয়েছিলেন। এখন এই অভিযোগ ওটা স্বাভাবিক যে একজন অভিযুক্ত একটি দুর্নীতির মামলায়, সেই মামলায় কেন্দ্রীয় সরকারের হয়ে সিবিআই এর হয়ে সওয়াল করছেন যে আইনজীবী, তার বাড়িতে হঠাৎ করে সেই অভিযুক্ত কেন পৌঁছে যাবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেটা সায়ন্তনবাবু বলছেন যে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক হিংসা চলছে, তার সেই বিষয়ে তিনি আলোচনা করতে গিয়েছিলেন এসজির সঙ্গে, সেই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। এখানে একটা ধোঁয়াশা তো রয়েছেই যে এক্স্যাক্টলি কি কারণে তিনি গিয়েছিলেন এবং ভারত বাংলা প্রভাবিত করার জন্য সেটিং করতে গিয়েছিলেন, একদম স্পষ্ট তৃণমূল এই অভিযোগ করছে। সাবির, আপনি কি বলবেন? দেখুন, সায়ন্তনদা যেটা স্বীকারই করে নিলেন, ওনারা কি বলছেন, ওনাদের কথায় মিল নেই। শুভেন্দু বলছেন আমি দেখা করিনি, সায়ন্তন বাবু বলছে দেখা করেছে, দেখা করতেই পারে। মানে দেখা করেছে কি করেনি, এটা এখন আসল প্রশ্ন। বিজেপির মধ্যে, এদের নেতৃত্বের মধ্যে এখন ডিসিশন হয়নি কি শুভেন্দু বাবু দেখা করেছে কি করেনি। আসল দেশবাসী জানতে চায়, কি বাংলাবাসী জানতে চায় কি দেখা চোরের সাথে যে একটা কেসের মামলা নাই, তার সাথে কিভাবে সলিসিটর জেনারেল দেখা করতে পারে না? তাহলে আমি জানি না, আমি এটা কি একদম প্রহিবিটেড, এটা কি সম্ভব নয়, দেখা করা কি উচিত নয়? সম্বিত, হতেই পারে অন্য কোনো বিষয়ে দেখা করেছে। এক্স্যাক্টলি সেটাই আমি বলার চেষ্টা করছি, তিনি দেখা করতেই পারেন, কিন্তু সেই বিষয়ে পরিষ্কারভাবে জানানো দরকার যে তিনি কি কারণে গিয়েছিলেন, কি বিষয় নিয়ে কথা বলতে গিয়েছিলেন, এবং সলিসিটর জেনারেলের কাছে সরাসরি পৌঁছানোর দরকার হলো কেন, এই বিষয়ে পরিষ্কার হওয়া দরকার। এবং যেটা সাবিরবাবু বলছিলেন যে একটা ধোঁয়াশা তো রয়েছেই, যেখানে এসজি বলছেন যে উনি কোন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া চলে এসেছিলেন, আমি দেখা করতে পারিনি। সেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে হ্যাঁ আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সায়ন্তনবাবু এটা বলার চেষ্টা করছেন যে বাংলায় যে রাজনৈতিক হিংসা হচ্ছে সে ব্যাপারে তিনি কথা বলতে গিয়েছিলেন, সেই মামলার ব্যাপারে। কাজেই এটা খুব ধোঁয়াশার একটা ব্যাপার হচ্ছে, যার ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস তো অভিযোগ তুলবেই এবং তার রাজনৈতিক আমরা বলছি তো, পার্টির পক্ষ থেকে আমি বলছি, প্রদেশের সাধারণ সম্পাদক হিসেবে বলছি, বিরোধী দলনেতা সংবিধান স্বীকৃত পদ, সাংবিধানিক পদে থাকা ব্যক্তি ভারত সরকারের সলিসিটর জেনারেলকে জানাতে গেছিলেন
কি অবস্থা চলছে, হাইকোর্ট কি পর্যবেক্ষণ দিয়েছেন জানেন, সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে জানেন, ভারত সরকারের কি ব্যবস্থা হওয়া উচিত, আমরা কি চাই, ভারত সরকার কি ব্যবস্থা মানে করছে। রাজ্যে পলিটিক্যাল ভায়োলেন্স নিয়ে আলোচনা করতে তৃণাঙ্কুর আপনারা বলছেন মামলা প্রভাবিত করার জন্য সেটিং, যদি সেটা করতেই হয় প্রকাশ্যে এভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কেন করবেন? আজকের যুগে এত উন্নত প্রযুক্তির যুগে অন্য কোনো উপায় ছিল না? তারা তো বিলক্ষণ জানেন যে এটা নিয়ে বিতর্ক হবে। যদি সেটাই হয় তবে বাকি বিষয় অভিযোগ জানানোর জন্য তো বাকি মাধ্যমগুলো ছিল, সেখানে কেন ছিল না? ওই যে কথায় আছে না যে যখন চুরি করা হয় আমরা মানে ফোনে ভরসা রাখি না, ভিডিওয়ে ভরসা রাখি না, আমরা সামনাসামনি করতে চাই। আমাদের সাংসদ তথা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে সত্যি করে যদি হয়ে থাকে তবে সিসিটিভি ফুটেজ প্রকাশ করুক। কেন প্রকাশ করছে না? আচ্ছা, একজন বিচারাধীন বন্দী কি বিচারকের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে পারে? সে অন্য এই নিয়ে তর্কের কোনো শেষ নেই। তাই চোর এই শব্দগুলো আমাদের রাজনীতিবিদরা যারা আজকের অতিথি তারা ব্যবহার করছেন। আমরা আরেকটু সরে গিয়ে বলছি প্রতারক, যারা মানুষকে ঠকানোর কাজ করেন। দেবাঞ্জন এখন সর্বজনবিদিত, এবার আজ আরো একজন চোখের সামনে এসেছেন, সনাতন রায়চৌধুরী। কি তার প্রতারণা, কিভাবে তিনি মানুষ ঠকিয়ে এসেছেন এতদিন, কতদিন ধরে দেখুন। প্রভাবশালী ফাঁদ পেতে প্রতারণার জাল, দেবাঞ্জন দেবের পর এবার পুলিশের জালে সনাতন রায়চৌধুরী। নীল বাতি লাগানো গাড়ি, গাড়ির কাছে সিবিআই এর লোগো দেওয়া স্টিকার, পরিচয় দিতেন সরকারি অফিসার বলে, শেষমেশ পুলিশের জালে। সূত্রপাত গড়িয়াহাটের কয়েক কোটি টাকার এই সম্পত্তি ঘিরে। অভিযোগ, জাল পরিচয় ব্যবহার করে এই বিরাট বাড়ি বিক্রি করে দেওয়ার ছক কষেন সনাতন। 30 জুন গড়িয়াহাট থানায় অভিযোগ জানান সম্পত্তির মালিক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে পেশায় আইনজীবী সনাতন কখনো নিজেকে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল বলে পরিচয় দেন, কখনো আবার দাবি করেন তিনি সিবিআই এর স্পেশাল কাউন্সিল। এতে সন্দেহ হয় পুলিশের। সূত্রের খবরের পরই তদন্তকারীরা জানতে পারেন সনাতন সিবিআই বা রাজ্য সরকার কারোরই আইনজীবী নন, পুরোটাই ভুয়ো পরিচয়। নীল বাতিও তার পাওয়ার কথা নয়। সোমবার উত্তর কলকাতা থেকে গ্রেফতার করা হয় বরানগরের বাসিন্দা সনাতনকে। ভুয়ো সরকারি অফিসারের পরিচয় দিয়ে গড়িয়াহাটে এই বিশাল সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল ধৃত সনাতন রায়চৌধুরী। আমরা রয়েছি সেই বাড়ির সামনে, যেখানে দেখাবো এখানে লেখা রয়েছে দিস প্রপার্টি ইজ নট ফর সেল। আমি বুঝতেই পারছিলাম হয়েছে একটা লাইন ডোনার, আমি যখন শুনতে পাচ্ছি মানে আমি এসে আপনাদের মুখে যা শুনছি, কোনো একজন ক্লায়েন্ট সেই ক্লায়েন্টের কোনো প্রপার্টি আছে, সেই প্রপার্টি বিক্রি নিয়ে একটা ব্যাপার চলছে। এবার সেইটার মধ্যে ওনাকে কোনোভাবে জড়িয়ে দেওয়া হয়েছে। মানে আমরা কিচ্ছু জানি না, কোনো পুলিশ জানায়নি, লয়ার জানায়নি, সূত্রের খবর, নিজেকে প্রভাবশালী বোঝাতে নিজামেও গিয়েছিলেন সনাতন। ঠিক সেদিন যেদিন নারদ মামলায় 4 প্রভাবশালীকে গ্রেফতার করে সিবিআই। সনাতনের প্রতারণার জাল শুধু এইটুকুতেই সীমাবদ্ধ নয়। পুলিশ সূত্রে খবর, নিজেকে মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা বলেও পরিচয় দেন তিনি। বিষয়টি প্রথম নজরে আসে তালতলা থানার। তারা অভিযোগ পায় নিজেকে মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করছেন এক ব্যক্তি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই ধরনের কোনো পোস্টই নেই। 25 জুন এফআইআর দায়ের করে পুলিশ। এই তদন্ত বেশি দূর এগোনোর আগেই জালে সনাতন রায়চৌধুরী। ক্যামেরায় শুভব্রত কুণ্ডুর সঙ্গে অর্পিতা হাজরা ও অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। সনাতন ধরা পড়তেই সামনে এসেছে তার পদ্মযোগের কথা, কি রকম দেখাবো। $5 চাঁদা দিয়েছে, সে বিজেপির লোক হয়ে গেল? এরকম বহু লোক আছে। প্রভাবশালীদের সঙ্গে ছবি তুলে প্রতারণা করতেন কসবার দেবাঞ্জন দেব। একই পথের পথিক সনাতন রায়চৌধুরীও। তার গ্রেপ্তারির পরও প্রকাশ্যে নানা ছবি। সনাতনের সঙ্গে একই ফ্রেমে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তিনি আমার ফ্যান, সেইভাবে আমাকে ফুল দিয়েছেন, যেমন লক্ষ লক্ষ মানুষ দিয়েছেন, এটা আমার সৌভাগ্য। তবে তার মধ্যে কে কোন প্রফেশনে রয়েছে জানি না। তবে শুধুই রুদ্রনীলের সঙ্গে ছবি নয়, পুলিশ সূত্রে দাবি সনাতনের আরো পদ্মযোগের হদিশ মিলেছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া ভিজিটিং কার্ডে লেখা সনাতন বিজেপির মানবাধিকার সেলের ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার।
পুলিশ সূত্রে দাবি সনাতনের কাছে মিলেছে বিজেপির সদস্য পদের রসিদও। 5 টাকা চাঁদা দিয়েছে, সে বিজেপির লোক হয়ে গেল? এরকম বহু লোক আছে, লক্ষ লক্ষ লোকে জানা সম্ভব নয়, কিন্তু সে যেটা করেছে সেটা অন্যায়, আর এই সরকারের অভিনয় করছে। দেবাঞ্জন কাণ্ডে তৃণমূলের একাংশ জড়িত, এই অভিযোগকে অস্ত্র করছে বিজেপি। এবার সনাতনের সঙ্গে বদ্ধ যোগের অভিযোগ। ভেঙ্কটেশ্বর লাহিড়ী ও সৈকত বিশ্বাস, নিউজ 18 বাংলা। সন্ময়দা, বিষয়টা হচ্ছে এই সনাতন বলুন, দেবাঞ্জন বলুন, এদের পাওয়ার করিডরটা ব্যবহার করার জন্য কোন প্রশাসন, কোন সরকার লাইসেন্সটা দেয়, এটাই কিন্তু মূল প্রশ্ন। জানি আপনারা দেবাঞ্জনের সময় সোচ্চার হয়েছিলেন। না, আমি উত্তরটা দিচ্ছি আপনাকে। রুদ্রনীলের সঙ্গে যখন গেছেন, রুদ্রনীল নিজেই তার ক্লারিফিকেশন দিয়েছেন, আমি তাতে যাব না। রুদ্রনীলকে একটা পুষ্পস্তবক দিয়েছেন, দ্যাট ডাজন্ট মিন যে রুদ্রনীল তাকে যাওয়া আসার পাওয়ার করিডোরে ঘোরাঘুরির ব্যবস্থা করে দিয়েছেন। মূল প্রশ্নটা হচ্ছে, সেটা হচ্ছে নীল আলো চালানো গাড়ি কলকাতার বুকে দাঁড়িয়ে গড়িয়াহাট থেকে শুরু করে বড়নগর পর্যন্ত দিনের পর দিন ঘুরছে, পুলিশ দেখছে না, প্রশাসন দেখছে না, সরকার দেখছে না, তাহলে কিসের অ্যাডমিনিস্ট্রেশন চলছে? আমার তো এখানেই প্রশ্ন। পুলিশ মন্ত্রীকে, মুখ্যমন্ত্রী, কিসের অ্যাডমিনিস্ট্রেশন প্রশ্ন করছেন সন্ময়দা? আমার আজকে সন্ময়দাকে দেখে খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করুন, একটা মানুষ, যে মানুষটি আজকে যে সামান্য পরিচিতিটুকু পেয়েছেন, সেটা হচ্ছে তিনি যুক্তিতে কথা বলেন, আর আজকে পুরো শোটায় দেখছি উনি প্রত্যেকটা বলে ব্যাট তুলে দিয়ে পাস কাটিয়ে দিচ্ছেন, অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন, অফের বল লেগে চালাচ্ছেন, উল্টো বলটা ব্যাট চালাচ্ছেন। যাই হোক, তিনি বুঝতে পারছি যে তিনি ওইখানে গিয়ে বোধহয় কষ্টে সষ্টেই আছেন, 2 দিন পর ফিরে আসবেন কোন একটি দলে। যাই হোক, তো প্রধান ব্যাপার হচ্ছে ধরা পড়লো, তখন কিন্তু 2 দিন আগে দেবাঞ্জন বাবু যখন ধরা পড়েছিলেন তাদের স্টেটমেন্ট একরকম ছিল, আর সনাতন বাবু ধরা পড়ার পর তাদের স্টেটমেন্টটা ঠিক অন্যরকম হয়ে যাচ্ছে। আজকে এই সনাতন বাবু বিজেপি নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছে, এই সদস্যপদ গ্রহণকে বলছে তার অনেক আছে। আরে ভাই, এইরকম যদি তাই হয়, তোমাদের শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক রাখাল বাবু যখন ধরা পড়েছিলেন, তখন তোমরা তাকে কি বলবে? তোমাদের নেতারা তারা ঘুষখোর, তারা তোলাবাজ, এবং তারা যে প্রকৃতপক্ষে বাংলা বিরোধী, সেটা বারবার প্রমাণ হচ্ছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অপরাধীদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। আমি ব্যক্তিগতভাবে এখানে কোনো আক্রমণ করতে রাজি নয়, তবে বিজেপিদের কাছে এটা সিদ্ধ। আমি একটা কথা তৃণাঙ্কুরকে বলবো, তৃণাঙ্কুর তো এযুগের প্রতিনিধি, তৃণাঙ্কুরেরও জানা উচিত, তোলাবাজ শব্দটা কিন্তু তৃণমূল আমলেই প্রতিষ্ঠিত, বাম আমলে এতটা ছিল না, কিন্তু এই আমলে প্রতিষ্ঠিত। ফলে তোলাবাজ শব্দটা ব্যবহার করলে কিন্তু নিজেদের গায়ে লাগবে। 1 নম্বর মূল কথা যেটা হচ্ছে, পাওয়ার করিডোরে এরা কেন, কিভাবে পাওয়ারটা পাচ্ছে, দ্যাট ইজ দ্য মোর ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ দ্য মোর ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি ডিসকাসড। কি করে এরা পাওয়ারফুল হচ্ছে? তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর, অ্যাডমিনিস্ট্রেটিভ করাপশন, এরা ঢুকতে পারছে। একেবারে অমূলক, তার কারণ একা সনাতন আজ নন, দিকে দিকে হাজারে হাজারে ডক্টর হাজরা। কেন জানেন? মেমারি থেকে ধরা পড়েছে চাকরি দেওয়ার নাম করে আরো একজন দেবকুমার, সেই দেবকুমারেরও বিজেপি যোগ পাওয়া গিয়েছে। তবে মোট 10 জনকে অ্যারেস্ট করা হয়েছে। দেখাবো মেমারিতে কিভাবে প্রতারণা চক্র জাল বিছিয়েছে। চাকরির জন্য হাপিত্যেশ, এরই মাঝে কেন্দ্রীয় সরকারি চাকরির টোপ, প্রতারিত হাজার হাজার চাকরি প্রার্থী। 3000-এরও বেশি তরুণ তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ। মেমারির পালসিটে জাতীয় সড়কের ধারে একটি ধাবায় 300 জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, সেখান থেকে 8 জনকে গ্রেফতার করে পুলিশ। মিলেছে রাজ্যপালের দেওয়া শংসাপত্র। এই শংসাপত্র দেখিয়ে রোড সেফটি অর্গানাইজেশনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। চাকরি দেওয়ার নামে এক একজনের থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হতো। বলা হতো জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটলে উদ্ধার করতে হবে, জাতীয় সড়কে 2-3 কিলোমিটার অন্তর তাদের থাকতে হবে, প্রতি মাসে 45,000 টাকা বেতন এবং সেনাবাহিনীর মতো সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। কিন্তু চাকরি তো দুরাস্ত, কারণ সবটাই তো ভুয়ো।
শেষমেশ মেমারি থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিতরা, তারপরেই পুলিশের জালে প্রতারকরা। হ্যাঁ, একটা কাগজ দিয়েছিলেন যেখানে বলছে আমাদেরকে দেখানো হয়েছিল যে রাজ্যপালের সই করা। এটা 4 বছর ধরে হচ্ছে, তখন থেকেই বলছে হবে হবে হবে, প্রসেস চলছে। তারকেশ্বরী ওনার বাড়ি, ওখানে যে টাকা পয়সা সব দিয়ে এসেছি আমরা। আমাদের কাছে বলেছে রোড সেফটি অর্গানাইজারের কাজ দেবো কেন্দ্র সরকারের আন্ডারে, এটা এনজিও সংস্থা, ওইভাবেই আমরা গিয়েছিলাম। ধৃতদের থেকে মোবাইল, রাবার স্টাম্প, 4 চাকার গাড়ি বাজেয়াপ্ত হয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে বর্ধমান তো বটেই, বারাসাত, মধ্যমগ্রাম, ডানকুনিতেও ভুয়ো চাকরির প্রশিক্ষণ দেওয়া হতো। তারকেশ্বর, নিমতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অফিস খুলে টাকা নেওয়া হতো। নিয়োগের আগে কলকাতার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষাও করানো হতো। আমরা সিজ করেছি ওথ সার্টিফিকেট, যেটার জন্য কালকে ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়েছিল যে এরা চাকরি দেওয়ার আগে একটা ওথ পেপারে সাইন করাচ্ছিল। আমরা যা পেপার পেয়েছি তাতে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে 2018 থেকে এদের অপারেশন হয়তো চলছিল। রাজ্য জুড়ে এই প্রতারণা চক্রের জাল ছড়িয়ে রয়েছে। আরো অনেক পান্ডার নাম উঠে আসছে রাজনৈতিক জগৎ। তো সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে আরো অনেকে পুলিশের জালে ধরা পড়বে, এমনটাই মনে করা হচ্ছে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, মেমারি, পূর্ব বর্ধমান। সম্বিত আমার সঙ্গে আছেন। সম্বিত, এটা তো আক্ষরিক অর্থে সত্যি বছরের পর বছর ধরে মানে কেউ দেখতে পেল না, পুলিশ খুব তৎপর, তা সত্ত্বেও জালিয়াতি চলছে। এটা যেমন অসম্ভব, তেমনি রাজনৈতিক ছায়া তার উপর আছে, রাজনৈতিক ছাতাটা আছে বলেই প্রশাসন অনেক ক্ষেত্রে অ্যালুভ থাকে। আমরা তো আমাদের দেশে এই ঘটনাও আকচার দেখি। এই দুয়ের মিশেলেই আসলে আমরা প্রতারিত হই সাধারণ নাগরিক। আপনার কি মনে হয়? একদমই তাই। ইনফ্যাক্ট এই যে দেবাঞ্জন এবং তারপরে সনাতনের ঘটনা সামনে আসলো, তাতে একজনের তৃণমূল যোগ পাওয়া গেল, একজনের বিজেপি যোগ পাওয়া গেল, গোল এক হয়ে গেল। ব্যাপারটা তো এত সহজ নয়। এদের দুজনেরই সাহসিকতার পুরস্কার পাওয়া উচিত। এবার দেখতে হবে সাহসটা পাচ্ছে কোথা থেকে। এই ধরনের ঘটনা আপনি পশ্চিমবঙ্গে কেন, ভারতের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনি প্রচুর পাবেন। কিন্তু কথা হচ্ছে যে এই যে মানুষগুলো যারা, আপনি তো এই ধরনের ভিজিটিং কার্ড ছাপিয়ে লোকের সাথে প্রতারণা করতে পারবো না, বা আপনি নীলবাতির গাড়ি নিয়ে ব্যবহার করে সেটা নিয়ে সারা শহর দেশ ঘুরে বেড়াতে পারবো না। কিন্তু এই সাহস কোথা থেকে পাচ্ছে সেইটার যথাযথ তদন্ত হওয়া উচিত, এবং সেটা যে দলেরই রাজনৈতিক ব্যক্তিত্বের থেকে তারা এই সাহস পেয়ে থাকুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এটা তো শুধুমাত্র রাজনৈতিক দলের ব্যাপার নয়, এটা একটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার এখানে প্রয়োজনীয়তা রয়েছে। একদম, এখানে তো মিলিয়ন ডলার কোশ্চেন যে প্রশাসন রাজনীতির যে ঘেরাটোপ সেটাকে পেরিয়ে কতটা ব্যবস্থা নিতে পারবে, এখানে শাসক দলের বড় ভূমিকা থাকে। সাবির, দেখুন, শাসক দলের ভূমিকা আছে বলেই তো চোরগুলো ধরা পড়ছে। কেউ বলছে প্রশাসন কাজ করছে না, প্রশাসন অ্যাক্টিভ বলেই, প্রশাসন কাজ করছে বলেই দেবাঞ্জনের মতো প্রতারক ধরা পড়েছে। এই আজকে সায়ন্তনের মতো প্রতারক ধরা পড়েছে। যেখানে যেখানে খোঁজ পাওয়া যাচ্ছে সঠিক সময়ে তল্লাশি নিয়ে সঠিক প্রমাণের সাথে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। প্রশাসন অ্যাক্টিভ আছে বলে তো এইসব প্রতারকদের ধরা যাচ্ছে। আমি আবার আসবো আলোচনা, আমি আসবো, একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গিয়েছে। সন্ময়দার সঙ্গে আমরা আবার যোগাযোগের চেষ্টা করছি, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি আজ এক ধুমধুমার ছবি ক্যামেরাবন্দি হয়েছে। পুলিশের গাড়িতে যথেচ্ছ ইট ছোড়া হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অভিযোগ, পুলিশ লকআপে পিটিয়ে মেরেছে বন্দীকে। দেখাবো ব্রেকের পর, সঙ্গে থাকুন। এই ছবি কুলটির বরাকর এলাকার। এখানে দেখছেন পুলিশের গাড়ি, এটি কুলটি পুলিশ ফাঁড়ি। পুলিশের গাড়ি দাউ দাউ করে জ্বলছে। তারপরে আপনাদের দেখাবো কিভাবে যথেচ্ছ ইট পাথর ছোড়া হয় পুলিশের গাড়ি লক্ষ্য করে। আসলে স্থানীয়রা এভাবেই তাদের বিক্ষোভ, তাদের রোষ সামনে এনেছেন। তাদের অভিযোগ, এক যুবকের লকআপে থাকাকালীন মৃত্যু হয়েছে এবং পুলিশের অত্যাচারে মৃত্যু হয়েছে। তার এই অভিযোগেই পুলিশ ফাঁড়ি এভাবে অ্যাটাক করা হয়। বরাকরের ছবি। চরম উত্তেজনা এলাকা। আমি তৃণাঙ্কুর আমার সঙ্গে আছেন, তৃণাঙ্কুরের কাছে আসি। পুলিশে ভরসা নেই, পুলিশের ওপর অভিযোগে পুলিশ ফাঁড়ি অ্যাটাক, পুলিশের গাড়িতে আগুন ভাঙচুর। মানুষ কোথায় আস্থা রাখবেন এরপর? এটা অত্যন্ত একটি লজ্জাজনক ঘটনা, ধিক্কারজনক ঘটনা। যেই বা যারাই ঘটিয়ে থাকুক, এত তাড়াতাড়ি তো আমার এখান থেকে বসে বলা সম্ভব নয় কেন ঘটেছে। তবে এরকম না হওয়াই ভালো এবং বাঞ্ছনীয়।
আমি নিশ্চিতভাবে চাইবো ঘটনার সঠিক তদন্ত হোক এবং দোষীরা শাস্তি পাক, এবং তাতে যদি সত্যি করে পুলিশ আধিকারিকেরও কেউ জড়িত থাকে বা এবং সেক্ষেত্রে তারা দোষী হয় তারও শাস্তি হোক। তবে গণতন্ত্রের পক্ষে এটা খুব একটা ভালো উদাহরণ নয়। আর ভালো উদাহরণ নয় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তৃণাঙ্কুর। আমরা এর আগেও দেখেছি এমন ঝামেলা পুলিশ টেবিলের তলায় গিয়ে আশ্রয় নিচ্ছে, এমন অশান্তি পুলিশ গিয়ে লুকোচ্ছে। এখানে যে অশান্তি আমরা দেখতে পাচ্ছি, এটা কেন? মানুষ কেন বারবার আইন নিজেদের হাতে তুলে নিচ্ছেন? তার মানে প্রশাসনে ভরসা নেই, তাদের পুলিশে আস্থা নেই। সাধারণ মানুষকে বিষয়ে আরো সচেতন হতে হবে। এখানে এই শোয়ের মধ্যে বসে ইতিহাস না জেনে ঘটনাটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কি কি ঘটেছে, কেন ঘটেছে এবং কারা করেছে। ইতিহাস যাই হয়ে থাক, প্লিজ, ইতিহাস যাই হয়ে থাক, এটা পুলিশ আক্রান্ত, এটা তো ফ্যাক্ট, পুলিশ আক্রান্ত। দেখুন, এটা কারা করেছে? এটা কি বিজেপি করেছে না এটা সত্যি আপনি বলছেন উদ্দেশ্য প্রণোদিত? পুলিশের কোনো দোষেই ঘটেছে সেটা এইখানে বসে আমার জানা সম্ভব নয়। মানে আমি এখনো বলা আমার পক্ষে বোঝা সম্ভব নয়। উদ্দেশ্য প্রণোদিত এই কথাটাও বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ এই তথ্য সম্পর্কে সঠিক তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই। আপনাদের সৌদি মারফত দেখছি, তবে আমি নিশ্চয়ই আপনি একটা দলকে রিপ্রেজেন্ট করছেন। এই ঘটনা বেলা 12টা নাগাদ বা তারও একটু আগে হয়েছে, তারও আগে, বেলা 12টারও আগে। আপনি একটা দলকে রিপ্রেজেন্ট করছেন, একটা ডিবেট শোয়ে পার্টিসিপেট করছেন রাত 9টার সময়। আপনি বলছেন না আপনি জানেন না কিছু এই সম্পর্কে। ঘটনার পেছনে কি কি ঘটেছে আমার জানা নেই। না, এই ঘটনার পেছনে এখানে প্রশাসন তদন্ত করছে, এটা তদন্তটা তো আমি করছি না, আমার পক্ষে এখানে বলা সম্ভবপর নয়। আজকে ঘটনা ঘটেছে, কারা করেছে, কেন করেছে সেটার ডিটেলস এই মুহূর্তে এখন অব্দি আমার কাছে নেই, কেন প্রশাসন এই সম্পর্কে কোনো তথ্য দেয়নি। প্রশাসন তথ্য দিলে তারপরেই আমি একজন দায়িত্ববান দলের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখতে পারি, তার আগে পারি না। সম্বিত, হ্যাঁ দেখুন, এই ঘটনা আমরা আগেও দেখেছি এবং এটা হয়েছে, এবং কি কারণে ঘটনাটা ঘটেছে, যে এটা শুধুমাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিক্ষোভ কিনা অথবা এর পিছনে কোনো রাজনৈতিক মদত আছে কিনা সেটা সত্যি এখন জানা নেই। সেটা তদন্ত সাপেক্ষ এবং তদন্তের ফলে বোঝা যাবে। কিন্তু যে অভিযোগটা উঠছে, যে মৃতের বাবা বলছেন যে পুলিশ হেফাজতে নেওয়ার পরে চুরির অভিযোগ ছিল সম্ভবত, তাকে হেফাজতে নেওয়ার পরে পুলিশ ফাঁড়িতে তার মৃত্যু হয়েছে এবং পুলিশ এর জন্য দায়ী। তো এটার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার এবং সেইখান থেকে আসল ঘটনাটা উঠে আসবে। তবে অবশ্যই ঘটনাটি দুঃখজনক এবং অনেকদিন পরে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে দেখা গেল, যেখানে পুলিশ ফাঁড়ি আক্রান্ত হয়েছে এবং এই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেটা অবশ্যই কাম্য নয়। এবং আমার মনে হয় যে আপাতত এই মুহূর্তে একটা আইসোলেটেড একটা ঘটনা, যেটা তদন্ত হবে। এটা খুবই দুর্ভাগ্যপূর্ণ ঘটনা। কিছু মানুষ একটা মৃত্যুকে ঘিরে আবেগের বসে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। আইনকে কোনোদিনই হাতে নেওয়া উচিত নয়, আইনের পথে চলা উচিত। কিছু লোক যারা করেছে আমার মনে হয় প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে যারা দোষী তাদের শাস্তি পাওয়া উচিত। ঘটনা কাম্য নয়, একথা নির্দ্বিধায় দলমত নির্বিশেষে সবাই মানছেন, বলছেন। কিন্তু হচ্ছে কেন? প্রশাসন, পুলিশে আস্থা কমছে মানুষের, এই ঘটনাকে এই প্রশ্ন তুলছে। আজকে জনতা দরবার এখানে শেষ করবো। সঙ্গে থাকুন সোম থেকে শনির রাত 8টায়।